নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এমন একটা অনুষ্ঠান যেটা আশা করি বহু মানুষের পছন্দ হবে এবং বহু মানুষ আজকের প্রোগ্রাম থেকে তাদের সমস্যার সমাধান খুঁজে পাবেন। এটা কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আজকের প্রোগ্রামে আরও একটা অতিরিক্ত প্রাপ্তি পাওনা, সেটা হচ্ছে ডিরেক্টর স্যার, সিএমডি স্যার নিজে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন। আমি স্বাগত জানাবো ডক্টর শর্মাকে আজকের অনুষ্ঠানে। ডক্টর বিনোদ শর্মা আজকের অনুষ্ঠানে আছেন। দেখুন, ব্যথা সব মানুষেরই হয়, নানান কারণে ব্যথা হয়, শুধুমাত্র শারীরিক কারণের জন্যই ব্যথা হয় তা নয়, অনেক কারণে ব্যথা হয়, অনেক কারণে যন্ত্রণা আছে। এরকম একটা হিন্দিতে কথা আছে, দিল হ্যায় তো দর্দ হোনা জায়েজ হ্যায়। আমি সবসময় বিশ্বাস করি না যে দিল হ্যায় তো দর্দ হোনা জায়েজ হ্যায়, লেকিন কিন্তু হিস্ট্রি বলছে, আমাদের অঙ্কোলজি বলছে, আমাদের সায়েন্স বলছে যে শরীর যখন আছে তখন শরীরে কিছু না কিছু সমস্যা আসতেই পারে। এর জন্য আপনাকে ঘাবড়ে গেলে চলবে না। বিশেষত যেদিন থেকে এনবিপি ইউনানি তার ফিল্ড তৈরি করতে শুরু করেছে, অনেকেই ভেবেছিলেন যে আর কী হবে যাই না, আর নতুন সংস্থা। আজ থেকে প্রায় 4 বছর আগের কথা আমি বলছি। কতটা সারা পশ্চিমবঙ্গে তার পরিষেবা দিতে পারবে, সার্ভিস দিতে পারবে, অনেক কথা বলতে পারেন, কিন্তু আজকে উঁচু গলায় মাথা উঁচু করে বুক চওড়া করে ট্রিটমেন্ট যদি দিতে পারে এই ফিল্ডে আয়ুর্বেদে, তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার দিতে পারে। এটা আপনারা বুঝে গেছেন। তার কারণ এর মধ্যেই কিন্তু আমাদের ফার্দার যেটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে রিয়াকশন অফ দ্য কমন পিপল, দোজ পিপল হু গেট ট্রিটমেন্ট ফ্রম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। যারা অলরেডি ট্রিটমেন্ট নিয়েছেন তাদের প্রতিক্রিয়া, তাদের রিয়াকশন, তাদের ভার্বাল রিয়াকশন। এবং আমি বারবার করে ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করেছিলাম, করি আমরা আজও, যে আপনারা যারা সুস্থ হচ্ছেন তারা তাদের প্রতিক্রিয়া ভিডিওবদ্ধ করে আমাদের কাছে পাঠান, আমরা সেটা দেখাবো। আজকেও সেরকম একজনের বক্তব্য শোনাবো। আজকে আসছি যে পেন নিয়ে, ওই যে দর্দ, পেইন, যন্ত্রণার কথা বলছি, সেটা হচ্ছে জয়েন্ট পেন। একবার ভেবে দেখুন, জয়েন্ট পেন বহু মানুষের আছে, কিন্তু কেন হয় জয়েন্ট পেন, কী এর ট্রিটমেন্ট, আয়ুর্বেদ কেন এটা নিয়ে আলোচনা করছে আজকে? সত্যি কি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পার্মানেন্ট একটা সলিউশন দিতে পারবে? এরকম হাজার প্রশ্ন নিয়ে আজকে আপনারা টিভির সামনে বসে রয়েছেন, সিটিভিএনে 9:30 প্রোগ্রাম দেখছেন। তো আসুন আমি ডাক্তারবাবুকে এই প্রশ্নই নিয়ে যাই ডক্টর শর্মার কাছে, যে জয়েন্ট পেন বলতে অ্যাকচুয়ালি আপনারা কোন কোন জায়গাকে লোকেট করছেন? মানে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস। আপনাদের ডায়াগনোসিসে এই জয়েন্ট পেন কী হতে পারে, কী রকম হতে পারে, কোন কোন জয়েন্টে পেন এবং কী ধরনের পেন আপনারা এটাকে অবজার্ভ করেছেন বা ট্রিটমেন্ট করেছেন? স্বাগত জানাই ডাক্তারবাবুকে আজকের অনুষ্ঠানে। দেখুন, আজকেই যেমনি আমি আমতলা চেম্বারে ছিলাম, আর ম্যাক্সিমাম আমরা যেটা পাচ্ছি, আগে একটা কি বয়স তো আমরা দেখতাম কি একটা মানুষ বয়স হয়ে গেছে, বয়স হওয়ার পর একটা জয়েন্ট পেন হচ্ছে, লাঠি নিয়ে হাঁটছে। কিন্তু লাস্ট আমি যেটা দেখতে পাচ্ছি কিছু বছরের মধ্যে, কি আমাদের সামনে কম বয়সরা মানুষরা কিন্তু মরে যাচ্ছে। মানে ওই যে একটা বয়স, চুল পুরো সাদা হয়ে যাওয়া, লাঠি নিয়ে হাঁটা, ওই বয়স অবধি কিন্তু মানুষরা যেতে পারছে না। তার আগেই নাকি তাদের জয়েন্ট পেন চালু হয়ে যাচ্ছে। যেমনি আজকে আমি আমতলায় যে চেম্বারে ছিলাম, সেখানে 24 বছরের ছেলে, তার জয়েন্ট পেন নিয়েই আমার কাছে এসছেন। এবার প্রবলেমটা কোথায় হয়ে যায় কি, আমরা জানার চেষ্টাই করি না কি ব্যথাটা কেন হলো। মোস্ট অফলি কী হয়, ব্যথা হলো আমরা জানি, ওষুধ দোকানে গিয়ে ওষুধটা খাবো, ব্যথাটা কমে যাবে, সেটা যেটা হয় সেটাই করে মানুষরা। কিন্তু এটা করতে করতে কী হয়, ওর একটা অভ্যেস হয়ে যায়, মানে ও পেনকিলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, বা চেষ্টাই করে না কি কেন ব্যথাটা হচ্ছে। আলটিমেটলি এই পেশেন্টকে পেলাম, উনি অস্টিওপোরোসিস নিয়ে সমস্যা নিয়ে ভুগছিলেন, মানে ওনার হাড়ের জোরগুলো কমে যাচ্ছিল। আজকে ধরুন আপনার কোনো বাঁক, একটা যে ঠাকুর যে তৈরি হয়, আপনার বাঁকের উপরে তো হবে, যদি বাঁকই যদি ফাঁপা থাকে তাহলে কি ঠাকুর তৈরি হতে পারবে? হতে পারবে না। ঠিক ওই রকমই আপনার যদি হাড় যদি স্ট্রং যদি না হয়, আপনার কোনো দিনই জয়েন্ট পেনের সমস্যাটা মিটবে না। তো জয়েন্ট পেন সমস্যা নিয়ে যারা চিন্তিত আছে বা যারা এরকম পেন কিলার খাচ্ছে, তাতে কী হচ্ছে, আমাদের ব্যাড ইফেক্ট হচ্ছে, আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আমাদের শরীরের মধ্যে দরকার আছে সেইগুলোকে আমরা ড্যামেজ করে ফেলছি, যার ফলে আজকে ওই বয়স অবধি আমরা যেতে পারছি না। ঠিক আছে, ওই যে চুল সাদা হয়ে যাবে, আমরা বুড়ো হয়ে যাব, লাঠি নিয়ে হাঁটবো, আস্তে আস্তে হাঁটবো, কথাগুলো আস্তে আস্তে বলতে পারবো, ওই বয়স অবধি যেতে পারছি না। মানে 50 to 60 মধ্যেই
আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট কিন্তু রোগী মারা যাচ্ছে বা বাড়ির লোক মারা যাচ্ছে। কারণটা কি? কারণটা একটাই হচ্ছে কি আমরা নিজের শরীর উপরে কনসার্ন নেই। কারণটা হচ্ছে কি আমরা যে মানে সুবিধা বা আমরা শর্টকাট ইউজ করছি। আজকে যদি জয়েন্ট পেন যদি হয়ে থাকে, মানে মাল্টিপল যে জয়েন্ট পেনগুলো হয় তার বিভিন্ন কারণ আছে, যেটা আমরা বারবার বলেছি। মোর দ্যান 200 আর্থ্রাইটিস রয়েছে। একটা আপনি বলতে পারেন কি সিম্পল যদি বলি, আপনার যত বিগ জয়েন্ট আছে, বিগ জয়েন্টের মধ্যে কী হয়, আমাদের ফ্লুইডগুলো কমে যায়, মানে কার্টিলেজটা সরে যায়। বয়স হওয়ার পর আমাদের আমরা যে ডায়েট করি, এই ডায়েটের মধ্যে যদি ইনফ্লামেশন হওয়ার যে ডায়েটগুলো রয়েছে সেইগুলো যদি আমরা নিতে থাকি, তাতে কি হবে? তাতে আপনার হবে কি, আপনার ইনফ্লামেশন হবে আর আপনার কার্টিলেজটাকে নষ্ট হবে। তো এর মধ্যে কী রকম থাকা দরকার বা কী রকম আমাদেরকে করা দরকার, এইগুলো চর্চা না করে আমরা হুট করে আমরা পেনকিলার খেতে চালু করে দিই, যার ফলে কী হয়, এই রকম সমস্যাগুলো যে জায়গায় দাঁড়িয়ে যায়, যেখানে কিডনি ফেলিয়ার হয়ে যায়। আজকে ওই ওষুধের সাইড ইফেক্টের জন্য প্রেশার ওষুধ চালু হয়ে যায়, আর প্রেশার ওষুধ চালু হয়ে যাওয়ার পর কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যায়, ঠিক না? তো আমি আপনাকে বলবো কি, যে কোনো জয়েন্ট পেন হোক, হতেই পারে আমার যদি চোট লেগে যায়, ব্যথা হয়, সেখানেও কিন্তু আপনার জয়েন্ট পেন হতে পারে, ঠিক আছে? তো যে কোনো জয়েন্ট পেন হওয়ার কারণটাকে খুঁজুন, ডায়াগনোসিসটা করুন। ডায়াগনোসিস যদি আপনি জেনে গেলেন কি আমার কার্টিলেজটা নষ্ট হচ্ছে, তার যদি আপনি উপায়টা করলেন, আপনার কিন্তু সমস্যা মিটে যাবে, পেনকিলার খেতে হবে না। তো আমরা একবার নি বহুবার এরকম প্রোগ্রাম করেছি, বহুবার মানুষের কাছে জানানোর চেষ্টা করেছি কি যে কোনো ব্যথা হোক না কেন, তার পিছনে কারণটাকে খুঁজুন। তখন আপনি ওই বয়স অবধিও যেতে পারবেন, আর তখন আপনি আপনার পরিবারের মধ্যে যদি থাকবেন। আমরা কি বলি, আজকে মা বাবা আছে, যদি আমাদের মাথার উপরে যদি ছাদ থাকে, তারা যদি কিছু করে, তাহলেও কিন্তু আমরা শান্তিভাবে কাজটা করতে পারবো। মানে আমাদের জোর আছে কি, হ্যাঁ পিছনে কেউ আছে, হয়তো না কিছু করতে পারবে না, কিন্তু একটা পাওয়ার থাকে। তো ঠিক ওই রকমই আপনি যদি থাকবেন, তাহলেই কিন্তু আপনার ফ্যামিলিটাও কিন্তু বড় হবে। তো আজকে আমরা জানতে পেলাম কি জয়েন্ট পেন জন্যে আমাদের ইনফ্লামেশন যে খাবারগুলো রয়েছে, যে খাওয়ার মধ্যে ইনফ্লামেশন থাকে, সেগুলোকে বাদ দিয়ে আপনি খাওয়ার মধ্যে কীরকম খাবেন, যাতে আপনার বলতে পারেন কি যেগুলো আপনার শরীরের মধ্যে নিউট্রিশন, মানে আপনি ড্রাই ফ্রুটের যদি কথা বলি, যেমনি আপনি কাজু হয়ে গেল, বাদাম হয়ে গেল, আখরোট হয়ে গেল, এই ধরনের যদি খাবারগুলো যদি অ্যাড করে থাকেন, আপনার লাইফস্টাইলটা যদি ঠিক রকম যদি আপনি মেনটেন যদি না করেন, ওভারওয়েট যদি আপনার হয়ে থাকে, সেটাও একটা বড় কারণ আপনার জয়েন্ট পেন হওয়া। তো আপনাকে এক্সারসাইজের সাথে সাথে আপনি ঠিক রকম যদি ডায়েট করেন, আমার মনে হয় না কোনো পেন কিলার দরকার পড়বে। তাহলে আমরা একটু আপনার থেকে, যখন আপনি আছেন, আমরা জেনে নেব যে সেই ইনফ্ল্যামেটরি ফুড কোনগুলো, যেগুলো আমাদের ব্যথা যন্ত্রণাকে বাড়াবে, এবং তার থেকে আমরা তাহলে খুব স্বাভাবিক যে আমরা সতর্ক থাকবো, সেই খাবারগুলো কম খাবো। আসুন জানবো, কিন্তু তার আগে একজন ফোনে আছেন, ফোনটাও নিতে হবে আমাদের, যেহেতু আপনারা সরাসরি কথা বলতে পারবেন। টিভিতে যাওয়া যে নাম্বার, অর্থাৎ যেখানে উপরে দেওয়া রয়েছে যে সরাসরি আপনারা ফোন করতে পারেন, সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। আর যাদের মনে হচ্ছে যে সরাসরি কথা বলার প্রয়োজন নেই, তারা সরাসরি নিচের যে নাম্বার, যেগুলো বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার, এখানে আপনি ফোন করতে পারেন, করে আপনার নাম কোনো নির্দিষ্ট চেম্বারের জন্য আপনি বুক করে রাখতে পারেন, মানে এনরোল করতে পারেন। এনরোলড হওয়া মানে আপনাকে বুকিং প্রসিজার বলে দেওয়া হবে, সে অনুযায়ী আপনার নাম লেখা থাকবে ওই চেম্বারের জন্য। কাজেই আপনার হ্যারাসমেন্টটা কমবে, ঠিক আছে? অনেকে হয় যে একদম চেম্বার কালকে আজকে গিয়ে নাম লেখাতে গেলেন, নাম লিখলো না, হতে পারে, তো সেটা আগে ভাগে করে রাখবেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হুগলি জেলার গড়গাছা গ্রাম থেকে অঞ্জলি ব্যানার্জি বলছি। কোন জেলা? হুগলি জেলা। হুগলি, আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার ভোকাল কর্ডে একটা সমস্যা হয়, খালি গলার ভেতরটা শুকিয়ে যায়। আচ্ছা, আর আমি একটু গান বাজনা করি, ক্লাসিক্যাল। হঠাৎ যখন গান গাইতে বসি, তখন মানে বেস যেটা আমাদের নিচের দিকে সুরগুলো ভালো বলে, ওপর দিকটা মানে ক্র্যাক হয়ে যায়। আচ্ছা, এইটা আমার সমস্যা। এবং ওটা মাঝে মাঝে ওটা কোনো মাইক প্রোগ্রাম করতে গেলে ওইটা যদি ওইটা হওয়ার জন্য আমার খুব অসুবিধা হয়। আর সেই জন্য আপনি থাইরয়েডের ওষুধ খান? না, আমার কোনো থাইরয়েড কিছু নেই। বা অ্যালার্জি কোনো রিপোর্ট করেছেন? না, অ্যালার্জি কিছু নেই। আচ্ছা, এই যে আপনার ড্রাই হয়ে যাওয়া, তার পিছনটা আগে কারণটা জানতে হবে, ড্রাইটা কেন। দেখুন, আপনি যদি মানে ড্রাইটাকে নরম রাখার জন্যে আপনি করতে পারেন যে কাত্থা হয় না, মানে আমরা যে পান খাই, পানের সঙ্গে যে চুনটা ব্যবহার করা হয়, তারপরে কাত্থা ব্যবহার করা হয়। তো আপনি কাত্থা বলতে গেলে খদির, হ্যাঁ, আমাদের আয়ুর্বেদ মধ্যে তাকে খদির বলা হয়। খদিরে যদি আপনি বড়ি যদি পাওয়া যায়, সেটা আপনি চুষে খান,
তাতে আপনার ওই জিনিসটা ড্রাই হতে দেবে না, আপনার ভোকাল কর্ডটা ড্রাই হবে না, তখন আপনার ভয়েসটাও কিন্তু পরিষ্কার হবে, আপনি ইজিলি ইউজ করতে পারেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, বারে বার যদি এটা হচ্ছে সেটা আপনাকে কারণটাও জানতে হবে। একবার আপনি যদি পারেন একবার নেকের একটা এক্সরে রিপোর্টটা করান, ঠিক? আর এর সাথে আপনি একটা কাজ আর করবেন, সেটা হচ্ছে জল আপনি কীরকম খাচ্ছেন? ফ্রিজে জল খান? না না, ফ্রিজের জল খাই না, একদম নর্মাল টেম্পারেচার জলটা খান, তাই তো? নরমাল টেম্পারেচার। আচ্ছা, আপনি নর্মাল টেম্পারেচার যদি জলটা খান, স্টুলটা কেমন হয়, বাউলসটা কেমন হয়? খুব ভালো হয়। পরিষ্কার হয়, ঠিক? তাহলে আপনি এই ইউজটা করুন। আর এর সাথে যেটা আপনাকে বললাম, একটা এক্সরে রিপোর্টটা করান, ঠিক আছে? এটা নিয়ে আপনি চেম্বারে যোগাযোগ করুন। কারণটা হচ্ছে কি, যদি ভোকাল কর্ডটা যদি বসে যায় তাহলে আমরা দেখতে পাই তার কিন্তু ভয়েসটাও চলে যায়। আর আপনার কাজই হচ্ছে সিঙ্গিং করা বা স্টেজের মধ্যে আপনার মাইকিং করা। আপনাকে এই জিনিসটা, ভয়েসটাকে আপনার জোর রাখতে হবে। তার জন্য আপনি কাথা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা করে দেখুন, যদি না হয় তাহলে অবশ্যই আপনি আরামবাগে আসতে পারেন। আপনার হুগলিতে বাড়ি, 22 তারিখ আরামবাগের চেম্বার রয়েছে, 22/5, অর্থাৎ আজ তো 14 তারিখ, এই সামনের উইকেই পড়বে, হয়তো সামনের উইকে না পড়লেও তারপরের উইকের প্রথম দিকে আপনি চেম্বারে চলে এসে দেখাতে পারেন, ঠিক আছে? কি হয়েছে আপনার পুরোপুরি আলোচনা করে সেখানে দেখা যাবে, কিন্তু তার আগে আপনি গলার এক্সরেটা করে আনুন। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। আমি বাগনান থেকে চঞ্চলবাদী বলছি। হ্যাঁ ডাক্তারবাবু, আমি 10 মাস আগে আমার একটা স্টোন পড়েছিল, আমি অপারেশন হয়েছিলাম। আবার হঠাৎ যন্ত্রণা হয়ে যাওয়ার পর আবার পরীক্ষা নিরীক্ষার পর জানা যাচ্ছে যে আবার আমার হচ্ছে 9 স্টোন। মানে কোন জায়গা? আমার হচ্ছে কিডনির যে পাইপটা আছে ওই মধ্যে। আচ্ছা, তো আপনি যে সার্জারি হয়েছিল, সার্জারি কতদিন আগে হয়েছিল? আমার 10 মাস আগে হয়েছিল সার্জারি। কত বছর আগে? 10 মাস আগে। 10 মাস আগে? হ্যাঁ। আচ্ছা, 10 মাস আগে আপনি সার্জারি করলেন, এর পরেও আপনার পাথরটা হয়ে গেল। তা এখন যে ডাক্তারবাবু আপনার সার্জারি করেছিলেন তার সঙ্গে যোগাযোগ করলেন? না স্যার, আমি আর যোগাযোগ করি না, ঠিক আছে? হ্যাঁ, আমি সত্যি কথা বলতে আমার ওখানে আমার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে যে 10 মাস আগে আমি সার্জারি দিলাম, যে এরপর স্যার আবার কি করে আমার মানে স্টোন আসলো, ঠিক আছে স্যার? তো আপনি ওনার কাছে গেলেই আপনাকে বলবে আবার সার্জারি করান, আর দুবার সার্জারি হওয়ার পর আপনাকে আবার বলবে সার্জারি করান। তো এইগুলো না করে আগে জানুন কি পাথর হচ্ছে কেন, ঠিক না? অত্যধিক যদি আপনার খাওয়ার মধ্যে যদি ক্যালসিয়াম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পাথরটা তৈরি হবে। আপনি আমাদের যে অনুষ্ঠানগুলো দেখেন সেখানে আমি পাথরের জন্য যে পাথরকুচি পাতা বলি বা কুলোত্তকলাই ডালের কথা বলি, সেগুলো ব্যবহার করেন? কথাগুলো শুনে আমরা প্রোগ্রাম দেখি, ঠিক আছে? যখন আমার ধরা পড়েছে তারপর থেকে ওই দুটো জিনিস আমি ব্যবহার করছি। না, এই প্রোগ্রামগুলো দেখার পর না কিছু কিছু জিনিস যেগুলো আমরা বলি সেটার উপরে আপনারা ফোকাস করবেন। তাতে কি হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু পরিষ্কার হবে। তো যাই হোক, আপনি পাথরকুচি পাতাকে আপনি প্রতিদিন 1টা থেকে 2টো ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। জল আপনাকে বেশি খেতে হবে, ম্যাক্সিমাম 4 লিটার আপনি জল খান, ঠিক আছে? যতটা জল খেতে পারেন জলটা খান। আর কুলোত্তকলাই ডালটাকে রাত্রিবেলা ভিজিয়ে দিন, সকালবেলা ছেঁকে আপনি জলটা খান, ঠিক আছে? এটা আপনি করুন। এর সাথে কিছু আপনাকে মেডিকেশন দেওয়া হবে যেখানে আপনি এই পাথরটায় ইজিলি বেরিয়ে যাবে। আমরা তো গলব্লাডারে পাথর ট্রিটমেন্ট করি, কিডনি যেতে পাথর যদি থাকে, এটা নিয়ে আপনাকে ভয় পাওয়ার, চিন্তিত হওয়ার দরকার নেই, ইজিলি বেরিয়ে যাবে। আপনি বাগনানে থাকেন, বাগনান থেকে আপনার সামনে যদি মেচেদা হয় বা এদিকে যদি দাসনগর হয়, যেখানে আপনার সামনে পড়বে সেখানে এসে আপনি যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনি টেনশন করবেন না। আর যদি সম্ভব হয় তাহলে চেম্বারে এসে দেখিয়ে নেবেন। আগে এগুলো আপনি নিয়মগুলো পালন করুন আগে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে জয়েন্ট পেন। তাহলে আপনি বলছেন যে কিছু ইনফ্ল্যামেটরি ফুড আছে, যেই ফুডগুলোকে কোনো রকমেই খাওয়া উচিত নয়। একটু আভাস দেবেন যে কোন কোন খাবার সেগুলো? যেমনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড হলো, আচ্ছা। আর জাঙ্ক ফুড ফুডের সাথে সাথে কিছু আমাদের খাওয়ার মধ্যে দেখবেন এক একটা জায়গা আছে, যেমনি আমি মেদিনীপুর যাই বা আমি আগরতলা যাই বা আসামে যাই, তারা কিন্তু প্রচণ্ড রিচ খাবার খায়। আচ্ছা। তো এইটা একটা কারণ আছে কি, যদি আপনি খুব বেশি স্পাইসি খাবার খাচ্ছেন বা আপনি যদি খুব বেশি যদি অয়েলি ইউজ করছেন, তাহলেও কিন্তু আপনার কী হবে, যে কোনো জায়গায় ইনফ্লামেশন আসবে। আর যখনই ইনফ্লামেশনটা বাড়বে তখনই কিন্তু জয়েন্ট পেনটা হবে, ঠিক না? তো ইনফ্লামেশন কমানোর জন্যেও আমি অনেক রকম টিপস আপনাদেরকে বলেছি, আপনি সেটা ইউজ করুন, ঠিক আছে? তাতেই আপনি রিমুভ হয়ে যাবে। এর সাথে সাথে আমি আর্থিনের কথা বলেছি,
আপনি যদি শরীরের মধ্যে ভোল্টেজকে জিরো যদি করে নেন, আর্থিং যদি আপনি নিয়ে নেন, তাতে আপনার কাজ হবে। তো অনেক এইরকম রয়েছে গাইডলাইনটা, সেটা যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু এই সমস্যার দিকে আপনি বেরোতে পারবেন। আদারওয়াইজ দেখুন, আজকে যত ডিজেনারেটিভ চেঞ্জেস পেশেন্টগুলো রয়েছে তারা আলটিমেটলি কী করছে, সার্জারি করছে। আর সার্জারি করার পর তাদের কি পজিশন রয়েছে, যাদের হয়েছে তার বাড়ির লোক জানে বা আশেপাশে লোকটাও জানে কি হয়েছে। আজকে তারা কিন্তু হুইল চেয়ারের মধ্যে চলে গেছে। আপনি করতে গেলেন, ভালো হয়ে গেল ক্ষতি। তো এগুলো না করে আপনার ন্যাচারাল যে ট্রিটমেন্টটা রয়েছে সেটা আপনি ইউজ করুন। আমাদের পঞ্চকর্ম যে থেরাপিটা রয়েছে, পঞ্চকর্ম থেরাপি করলে আপনার যখনই কার্টিলেজগুলো নষ্ট হচ্ছে, কার্টিলেজ নতুন যখন কার্টিলেজ তৈরি হবে তখনই কিন্তু সমস্যার দিকে আপনি বেরিয়ে যাবেন। ইজি টু মুভ। আপনাকে যত পারেন আপনাকে যে বলা হয় কি ভাঁজ করাটা বারণ করা হয়। তো যখনই আপনি ভাঁজ যখন করছেন, একটা শব্দ হচ্ছে, কিসের শব্দ হচ্ছে, এগুলো হচ্ছে দুটো হাড়কে, জয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে। তো দুটো হাড়কে ইন বিটুইন যে কার্টিলেজ থাকে সেটা যদি তৈরি হয়ে যায় তাহলে সমস্যা থেকে বেরিয়ে যাবেন। কেমন? তা আপনাকে সার্জারি একবার করার পর আগে না 100 বার ভাববেন। একটা সার্জারি করার পর আপনি 100 বার ভাবুন। দেখলেন তো আজকে সামান্য একটা স্টোনের কিডনিতে পাথর রয়েছে, উনি সার্জারি করার পর আবার উনি চিন্তা ভাবনা করছে কি আমি কি করব 10 মাসের মধ্যে, 10 মাসের মধ্যে, 1 বছরও হয়নি। 10 বছর আমি ভেবেছিলাম 10 বছর পরে হয়তো আবার রেকারেন্স হয়েছে, কিন্তু তার নয়, 10 মাস মানে 1 বছরও হয়নি, তার মধ্যে আবার স্টোন কিডনিতে ধরা পড়েছে। হ্যাঁ, তো কাজেই ডাক্তারবাবু যেগুলো বলছেন সেগুলো করুন। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই যে যেরকমভাবে আপনারা বহু মানুষ ট্রিটমেন্টের জন্য বিভিন্ন চেম্বারে আসছেন, এটা একদম ঠিক। আমরা এখানে বসে কলকাতা স্টুডিওতে খবর পাই যে বিভিন্ন চেম্বারে আপনাদের কথাও শুনে, যেমন এক্ষুনি ডাক্তারবাবু বলছিলেন যে আমতলার চেম্বারে এসেছিলেন বা তার কি কন্ডিশন, কেমন আছেন, এটাও আমরা জানি। আমরা মানে এনবিপির যে স্টাডি রিপোর্ট সেটাও আমরা এখান থেকে শুনি। ভালো লাগে আপনারা সুস্থ থাকলে, ভালো থাকলে, কারণ সাহস করতে একটা ইনিশিয়েটিভ আপনারা নিচ্ছেন এবং প্রচলিত ধারার বাইরে যাচ্ছেন, এর জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। প্রচলিত ধারায় কি, যে প্রথম হচ্ছে কিছু হচ্ছে দোকানে গিয়ে আগে ওষুধ কিনে খাও, কোনো কাউকে আগে দেখানোর দরকার নেই, কমের মধ্যে সাল্টে দিতে পারলে বেটার। এটা মানুষের একটা কমন মাইন্ডসেট। হচ্ছে না, দোকানে গিয়ে আপনি ওষুধ নিয়ে হলো না, এবার আপনি চলে গেলেন মডার্ন মেডিসিনের কাছে। প্রথমেই আপনি ভিজিট দিলেন 1000 টাকা, কলকাতার দিকে ডাক্তার তো 1000-এর নিচে কথাই বলে না। 1000 টাকা ভিজিট দিলেন, তাকে দেখালেন, সে আপনার সঙ্গে কোনোই কথা বললো না, কী হয়েছে কী হয়েছে, গাছাগাছ 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 গেছে, 8টা ওষুধ লিখে দিলেন। আপনি সে 8টা ওষুধ কিনে আনলেন, যার ওষুধের বিল হলো প্রায় 4-5 হাজার টাকা। এবার সেই কিনে আপনি খেলেন, খাওয়ার পরে আপনার হলো না, আবার আপনি গেলেন, এবার বললো তাহলে তো হবে না, ওষুধ কাজ করছেন, আবার ওষুধ লিখে দিলেন, চেঞ্জ করে দিলেন 2-3টে ওষুধ, আবার কিনলেন, আবার খেলেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেল আপনাকে বলা হলো যে এর অপারেশন করতে হবে, এই হয়েছে। আচ্ছা, তারপরে আছে আবার প্যাথোলজিক্যাল টেস্ট, হাজার টাকার প্যাথোলজিক্যাল টেস্ট, হাজার, এটার কোনো 1-2 টাকার ব্যাপার নয়, হাজার। মানে আপনি যে কোনো একটা এন্ডোস্কোপিক টেস্ট করতে গেলেও প্রায় 3,500-4 হাজার টাকা। তার আবার ব্র্যান্ড ভ্যালু আছে, এই কোম্পানি থেকে টেস্ট করলে বেশি, আবার একই টেস্ট আরেক জায়গা দিয়ে করলে কম। এই হ্যাজার্ডের মধ্যে না গিয়ে যদি আয়ুর্বেদ আপনাকে একটা পার্মানেন্ট সলিউশন দিতে পারে, তো তাহলে সেটা তো বেটার। আসুন এবার আপনাদেরকে শোনাই, ঠিক আপনাদের মতোই, আপনারা যেরকম চেম্বারে আসছেন ঠিক তেমনিভাবেই বাণী দত্ত নামক পশ্চিম পুটিয়ার একজন মানুষ, স্বাভাবিক একজন সাধারণ পেশেন্ট, তিনি এসেছিলেন চিকিৎসা করাতে। আজ তিনি কেমন আছেন আসুন আপনাদের সাথে শেয়ার করি কি হয়েছিল বাণী দত্তের, আর এখন তিনি কেমন আছেন আসুন শুনি। আপনার নাম? বাণী দত্ত। কোথায় বাড়ি আপনার? পশ্চিম পুটিয়ায়। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটু ব্যথা, অস্টোরাইটিস, হাঁটু ব্যথাতে ভুগছি। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? তাও ধরো বছর 6। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই সাময়িক অ্যালোপ্যাথি। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? পেয়েছিলাম অল্প, কিন্তু এইরকম ডাক্তারবাবুর মতন লোককে দেখিয়ে এইরকম সুরাহা পাইনি। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা ডক্টর বি শর্মার আন্ডারে আপনি কতদিন রয়েছেন? এই তো প্রায় 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিন। আগে 15 দিনের ওষুধ খেয়েছিলেন। 15 দিনের ওষুধ খেয়ে আপনি কতটা সুস্থ বোধ করেছেন? অনেক সুস্থ। আমি এখন দিব্যি হাঁটা চলা করতে পারি। আমি পায়ে নিকাপ পরতে আমার লাগে না, আগে আমি নিকাপ ছাড়া কাজ করতে পারতাম না। ওপর নিচ নামতে গেলে একটু কষ্ট হতো, কটকট করতো, কিন্তু এখন আমার নিকাপ লাগে না। আমি একদম দিব্যি ওপর নিচ নিকাপ ছাড়া। মানে 15 দিনের ওষুধ খেয়ে আপনার অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 4-5 ছিল, সেখান থেকে আপনি এখন কতটা ভালো আছেন? অনেক ভালো আছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন খুব ভালো আছি। খুব ভালো আছেন, তাই তো? হ্যাঁ, এই 15 দিনের ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি। আপনার নাম?
আচ্ছা, এবার একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি, এই যে বাণী দত্ত যে ভদ্রমহিলা, পশ্চিম পুটিয়ায় তার বাড়ি, তিনি যখন এসছিলেন তার কি কন্ডিশন ছিল এবং ট্রিটমেন্টটা কি প্রসিজিওরে চলেছিল? তো উনি যখন এসেছিলেন চেম্বারের মধ্যে, উনি অনেকই মানে কুড়িয়ে হাঁটছিলেন, হ্যাঁ, ভালো করে হাঁটতেই পারছিলেন না। আসার পর উনি বললেন কি, ডাক্তারবাবু আমি এত যন্ত্রণা পাচ্ছি বা এত ব্যথা হচ্ছে, আর আপনি আমি ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ আপনি আমি treatment? treatment। আচ্ছা, আচ্ছা। তো কি করব, হ্যাঁ, আমাকে ডাক্তার বলে দিয়েছে সার্জারি করতে, আর আলটিমেটলি সার্জারি করতে চাই না। আমি বললাম আপনাকে সার্জারি করতেও হবে না, আপনি 15 ডেজ ওষুধটা নিন। আপনার যে প্রবলেমটা রয়েছে অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 4-এ রয়েছে, আর সেখানে আপনি যদি রিকভারি করতে চান আপনাকে উপায় আছে, পঞ্চকর্ম থেরাপিটা আপনার করতেই হবে। ওনাকে শুধু লাইফস্টাইলটাকে মেনটেন করতে বললাম, আর কিছু মেডিসিনের সাহায্য, তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি 2-1টা সেটিং নেওয়ার পরই সেই পেশেন্ট আজকে নিজে বলছে আমি ভালো আছি। ঠিক আছে, কি বলছেন সেটা তো ওনার চোখে মুখে পরিষ্কার। হ্যাঁ, তো এইটাই হচ্ছে এই যে মেডিকেল যে ব্যাপারটা আছে না, এই মেডিকেল ব্যাপারটা তখনই হয় যখন একটা রুগী কথা শোনে আর টাইমলি নিজেকে মেনটেন করে, ওষুধ নিয়ে চলে, তাহলেই হয়। একদম। আরও আরেকজন রয়েছেন ফোনে, কথা শুনি তার। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমি বেহালা চৌরাস্তা থেকে বলছিলাম। কোথা থেকে? বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তা থেকে। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? আমার রুটিন চেকটা করাতে গিয়ে আমার ক্রিয়েটিনটা 2.45 এসছে, আচ্ছা। আর আপনার ইউরিক অ্যাসিডটা 8% এসছে। তো আমি ডাক্তারবাবুকে দেখেছিলাম, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, 1 মাস ওষুধ খাবার পরে আমার এখন এসছে 2.1, আর ক্রিয়েটিনটা 4.9 এসছে। আচ্ছা। এটা কি আপনাদের ওখানে বেরো? মানে আপনি এই যে দেখাচ্ছেন, এখন কোন ডাক্তারকে দেখাচ্ছেন? আমি একজন নেফ্রোলজিস্টকে দেখাচ্ছিলাম। আচ্ছা। তো আমি চাইছি যে ক্রিয়েটিনটা তো একটু বেশি আছে, তো আপনাদের ওখানে গেলে কি একটু আপনাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কি আরো ভালো হবে কি? অবশ্যই হবে। আপনি যে 1 মাসে যে ওষুধটা খেলেন, যে নেফ্রোলজিস্টের নামটা আপনাকে বলতে হবে না, যেখানে যে ডাক্তারকে দেখাচ্ছিলেন, তাদের ওষুধটা খাওয়ার পর 2 থেকে 4 হয়ে গেল। 2.48 ছিল, তার থেকে 2.1 হয়েছে, এখন কমেছে একটু। আচ্ছা, একটু কমেছে। আর ইউরিক অ্যাসিড কতটা আছে? এখন 4.9 আছে, 8 ছিল আগে। আচ্ছা, ঠিক আছে, ইউরিক অ্যাসিড তো নর্মাল আছে, কিন্তু আপনার ক্রিয়েটিনিনটা যে 2.1 আছে, এইটাও আপনাকে নর্মাল নিয়ে আসতে হবে। মানে 1.2 হচ্ছে বর্ডার লাইন, তার নিচে যদি চলে যায় তাহলে কিন্তু আপনাকে প্যানিক হওয়া দরকার নেই। কেমন? দেখুন কি হয়, এখানে নেফ্রোলজিস্টের আপনার বা কিডনি যে সমস্যাটা, ক্রিয়েটিনিনকে নামাতে গেলে আপনার নেফ্রনের চিকিৎসাটা আপনাকে করতে হবে। নেফ্রন যদি আপনার ঠিক হয়ে যায় না, এই 2.1 থেকে 1.2 আসতে বেশি সময় লাগবে না। কিছু ডায়েট মেনটেন করবেন, ঠিক আছে, জলটা একটু কম খেতে হবে, যেহেতু আপনার কিডনি ঠিক মতো ওয়ার্ক করছে না। এটা করে নেওয়ার পরই আপনি সলভ হয়ে যাবে। তো আপনি যদি বেহালা থাকেন, তো আমি বলবো কি ল্যান্সডাউন চেম্বার, যেটা আমি প্রত্যেক মাসে একদিন করে যে চেম্বারটা করি, সেটা আগামী 24 তারিখে আছে। 24 তারিখে আমি নিজে থাকবো। সেই ডেটে আপনি এই রিপোর্টটা নিয়ে আসবেন, বা এর আগে আপনি কি ওষুধ খাচ্ছিলেন বা কী ট্রিটমেন্টে আছেন সেগুলো সমস্ত নিয়ে আসবেন। তারপর আপনি দেখবেন এই 1টা মাস খাওয়ার পর কতটা কমলো, ঠিক না? 2.1 থেকে আপনার 1.2-তে এসে গেল, না 2.1 থেকে 3.1 হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে, এবার আসুন, আপনাদের আর কেউ যদি ফোনে থাকেন তো অবশ্যই ফোন নেব, আর না হলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে চেম্বার অ্যাড্রেস এবং ডক্টর ডিটেলস আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, 15 তারিখ মানে হচ্ছে আগামীকাল ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে। 16 তারিখ যে চেম্বার রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরার আগরতলায়, যেখানে এন ভট্টাচার্যা থাকবেন। 16 তারিখ শিলিগুড়িতেও চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা নিজে শিলিগুড়ি চেম্বারে যাবেন। 16 তারিখ বহরমপুর চেম্বার রয়েছে, বহরমপুরেও ডক্টর এ হালদার থাকবেন। 17 তারিখে আসুন নদিয়ার কৃষ্ণনগরে চেম্বারে যারা দেখাতে চাইছেন তারা ইজিলি চলে আসতে পারবেন নদিয়ার কৃষ্ণনগরে। 17 তারিখ চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে গঙ্গারামপুরের চেম্বারে 17 তারিখে, সেম ডেট। 20 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে মেচেদার চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যা থাকবেন। আর 22 তারিখ আরামবাগ, একজন হুগলি থেকে ফোন করেছিলেন, ডক্টর এ হালদার থাকবেন আরামবাগের চেম্বারে। 23 তারিখে বোলপুর চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যা থাকবেন। 23 তারিখে মিদনাপুর চেম্বার রয়েছে, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা, তিনি থাকবেন মেদিনীপুর চেম্বারে। 23 তারিখে মালদায় চেম্বার রয়েছে, মালদায় ডক্টর এস ঘোষাল থাকবেন। আর বাঁকুড়ায় চেম্বার রয়েছে না, সেম ডেট 23 তারিখ, 23/5/2026, বাঁকুড়াতেও ডক্টর এ হালদার থাকবেন। 24 তারিখে 4টে জায়গায় চেম্বার রয়েছে, বর্ধমান, কোচবিহার, পুরুলিয়া এবং শিলচর। বর্ধমানে থাকবেন হচ্ছে এন ভট্টাচার্যা, কোচবিহারে থাকবেন হচ্ছে এস ঘোষাল, পুরুলিয়াতে 24 তারিখ থাকবেন হচ্ছে এ হালদার,
ডক্টর এস ভাদুরীকে আপনি পাবেন হচ্ছে শিলচরে। আর 24 তারিখে কলকাতার চেম্বার রয়েছে ল্যান্সডাউনে, যেটা কিছুক্ষণ আগে ডক্টর শর্মা বললেন যে তিনি নিজে থাকবেন কলকাতা ল্যান্সডাউনের চেম্বারে। যারা 24 তারিখ চেম্বারে আসতে চাইছেন তারা ল্যান্সডাউনের জন্য বুক করতে পারেন, কলকাতার যারা সারাউন্ডিং, যাদের ল্যান্সডাউন সুবিধা হবে আসতে। 25 তারিখে চেম্বার হচ্ছে জামশেদপুর, ঝাড়গ্রামে চেম্বার 25 তারিখ, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকবেন। 28 তারিখে রামনগর চেম্বার রয়েছে, রামনগর মানে মেদিনীপুরে, এই চেম্বারে হচ্ছে ডক্টর এস ঘোষাল থাকবেন। আর 28 তারিখ বনগাঁ চেম্বার রয়েছে, উত্তর 24 পরগনার বনগাঁতে, যেখানে এস ভাদুরী থাকবেন। 31 তারিখ গুয়াহাটি চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে আপনি আসামের গুয়াহাটিতে পাবেন। 1 তারিখ চলে আসি কামিং জুনের যে শিডিউল, 1 জুন কাকদ্বীপে চেম্বার রয়েছে, 1 তারিখে এস ঘোষাল থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন হচ্ছে হেড়িয়ার চেম্বারে 2 তারিখ। 5 তারিখে আপনি পাবেন রায়গঞ্জের চেম্বারে ডক্টর এস ঘোষালকে। ডক্টর শর্মাকে আপনি দুর্গাপুর এবং আসানসোলে পাবেন সিএমডি স্যার 6 তারিখ এবং 7 তারিখ। 6 তারিখ দুর্গাপুর, 7 তারিখ আসানসোল থাকবেন ডক্টর বি শর্মা। 8 তারিখ হচ্ছে হলদিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 14/6 জামশেদপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 29 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডিব্রুগড়ের চেম্বার হচ্ছে ডক্টর এস ঘোষাল থাকবেন। এই হচ্ছে মোটামুটি শিডিউল। এছাড়াও হাওড়া, উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম সহ আরও একাধিক জায়গায় চেম্বার রয়েছে, যেগুলো আপনি হেল্পলাইনে কল করলে আপনি জানতে পারবেন যে আপনার জন্য কোন চেম্বার বেশি কমফোর্টেবল হবে। সে যে চেম্বারে আপনি চলে এসে দেখাতে পারেন আপনার রিয়াকশন বা আপনি কীরকম আছেন, সেটা তো অবশ্যই ভিডিও বন্দি করে আমাদের কাছেও আসতে পারে, আমরা আপনার ছবি টিভিতে দেখাতে পারি। আপনি ভালো আছেন, কীরকম আছেন, সেটা অবশ্যই আমাদেরকেও আপনি জানাতে পারেন। কারণ এর ফলে বহু মানুষের মনে একটা জোর আসবে, একটা সাহস আসবে যে না, আমার আয়ুর্বেদ ট্রিটমেন্টেও আমি সমস্যার আমি সমাধান করতে পারি। এই যে আয়ুর্বেদ ট্রিটমেন্টের ডক্টর শর্মা, আপনি গ্রোথ কীরকম দেখছেন? মানে আপনারা তো বিভিন্ন জায়গায় রিসার্চ করছেন, মানে রিসার্চ ওয়ার্ক অ্যান্ড এক্সপেরিমেন্ট ইজ গোয়িং অন, এর থেকে আপনার মানে কেস স্টাডি কী আসছে? দেখুন, আজকে গ্রোথ হওয়ার মানে এত সুন্দর আছে কি যে আপনি বলতে পারেন কি এখন মানুষরা মডার্ন মেডিসিনের দিকে যাচ্ছেই না। আর কারণটা হচ্ছে কি আমাদের যে নিজস্ব যে মেডিসিন আছে, মানে আমাদের যে ফ্যাক্টরিতে যে মেডিসিন হয়, যেটা জিএমপি সার্টিফাইড করার কোম্পানি, বিপিটি ওয়েলনেস কোম্পানি, সেটা প্রমাণ করে দিয়েছে কি আর আমরা যদি এইভাবে যদি চলি, আগামী দিন না তো আমরা সার্জারি করব আর না আমরা কোনো মডার্ন মেডিসিনের কাছে হেল্প নেব। একদম। আসুন আজকে এখানে শেষ করি, আবার আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হবে সেম টাইমে সেম চ্যানেলে। ইউটিউবে এই প্রোগ্রাম অবশ্যই দেখবেন, আর ফেসবুকে লাইভ দেখো অভ্যাস করুন। আজকে লাইভ হয়ে গেল, ফার্দার লাইভেও আপনারা ফেসবুকে ডিরেক্ট আপনার ফোনে আপনি অনুষ্ঠান দেখতে পারবেন। আসুন আজকে এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে, নমস্কার সবাইকে।